ওয়েলকাম গাইস, তোমরা চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজকে তোমাদের ক্লাস 10-এর গোলক অধ্যায় করাবো। তো গোলক বা স্ফিয়ার কীরকম দেখতে আমরা সাধারণত বাস্তবে বিভিন্ন ধরনের চিত্র, যেমন যদি বলি ফুটবল বা ক্রিকেট বল বা কমলালেবু, ঠিক কীরকম দেখতে যদি আমি বলি, ঠিক এই রকম দেখতে অনেকটা হবে, এরকম দেখতে বল। অ্যাকচুয়ালি বৃত্তটাকে আমরা যদি 3 ডাইমেনশনে যদি ইমাজিন করি, মানে কল্পনা করি যদি, তাহলে আমরা কীরকম পাবো? একটা স্ফিয়ার বা গোলক পাবো। যেমন পৃথিবীটাকেও আমরা একটা স্ফিয়ার বলে মনে করতে পারি, মানে ঠিক গোলকের মতো দেখতে। তো এই যে গোলক, এই যে আমি বলটা দেখতে পাচ্ছি, এই বলটার তলটা নিশ্চয়ই কী ধরনের তল? পরিষ্কার বুঝতে পারছি এই তলটা কি? এই তলটা বক্রতল। সমতল নিশ্চয়ই না, তলটা কি? বক্রতল। আবার এই তলটার যদি আমাকে সমগ্র তল, অর্থাৎ মানে কি বক্রতল, বক্রতলের যদি ক্ষেত্রফল আমাকে বের করতে বলা হয়, তাহলে আমরা কিভাবে বের করব? যদি আমরা এই যে গোলকের এটা একটা কেন্দ্র, আর এইটা গোলকের কি? এইটা হচ্ছে গোলকটার ব্যাসার্ধ। যদি আমরা ভেবে নিই এটা হচ্ছে আর, এবং আমি যদি এইটাকে এর ব্যাক সাইডটা যদি এইভাবে কল্পনা করি, ইমাজিন করি, তাহলে কীরকম দেখতে অনেকটা লাগবে? ঠিক মনে হবে যে এইরকম দেখতে, মানে পেছনের ভিউটা ঠিক এইরকম মনে হবে। এগুলো প্রত্যেকটা কি? আর ব্যাসার্ধের, কিন্তু প্রত্যেকটা কি? আর ব্যাসার্ধের। তো গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল, তাই তো? মানে বক্রতল মানে কি? গোলকের তো তল একটাই, কি সেটা? একটি বক্রতল বা সমগ্রতল। তাহলে এর ক্ষেত্রফল যদি আমাকে বের করতে বলে, বক্রতলের ক্ষেত্রফল মানে কি? মানেই হচ্ছে সমগ্রতল। বক্রতলের ক্ষেত্রফল মানে সমগ্রতলের ক্ষেত্রফল। এইরকম যদি 4টা বৃত্তের ক্ষেত্রফলকে যদি নিয়ে জুড়ে দেখি, কটা? 4টা বৃত্তের ক্ষেত্রফলকে যদি আমি নিয়ে জুড়ে দেখি, তাহলে আমি কী পাবো? একটা গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল পাবো। মানে এক একটা বৃত্তের ক্ষেত্রফল কত হয়? পাই আর স্কোয়ার। তাহলে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি? 4 পাই আর স্কোয়ার। আয়তন কি হয় গোলকের? আয়তন 4/3 পাই আর কি। আমরা এবার কিছু অঙ্কের দিকে যাব। আচ্ছা, আরেকটা জিনিস, যে সমগ্রতলের ক্ষেত্রফল মানে পুরো গোলকটার ক্ষেত্রফল যদি 4 পাই আর স্কোয়ার হয়, তাহলে অর্ধগোলকের ক্ষেত্রফল কী হবে? ঠিক অর্ধেকটা হবে। তাহলে অর্ধগোলকের ক্ষেত্রফল কী হবে? অর্ধগোলকের ক্ষেত্রফল কী হবে? তাহলে 4 পাই আর স্কোয়ার বাই 2, মানে অর্ধেকটা, 2 পাই আর স্কোয়ার। 1 নম্বর অঙ্ক বলছে যে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 10.5 সেমি হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে আমরা এখনই পেলাম যে এই যে গোলকটা, পুরো একটা গোলকের আমাকে কী বলেছে? এই গোলকটা সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে আমাকে ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, গোলকটির কী দিয়েছে? গোলকটির ব্যাসার্ধ দিয়েছে 10.5 সেমি। তাহলে গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে? সমগ্রতলের ক্ষেত্রফল কি বললাম আমরা? 4 পাই আর স্কোয়ার। আর মানে কি? এইখানে এই আরটাই হচ্ছে, আমরা একটু আগেই বললাম যে এই আরটাই হচ্ছে কি? এই গোলকটার ব্যাসার্ধ, কেন্দ্র, আর এটা হচ্ছে তার পৃষ্ঠতলে অবস্থিত যে বিন্দুটা। তাহলে 4 পাই আর স্কোয়ার মানে হচ্ছে 10.5 তার স্কোয়ার। তাহলে এইটাই আমরা ক্যালকুলেশন করে কি পাবো? 4 ইন্টু পাই মানে কত? 22/7। আর এইটা হচ্ছে 10.5 মানে কি? 10.5 কতবার আছে? 10.5 দুবার আছে। তাহলে 10.5 ইন্টু 10.5,
10.5 ইন্টু 10.5, এই দশমিকগুলোকে যদি উঠিয়ে দিতাম তাহলে নিচে কটা করে একটা করে শূন্য পাবো। তাহলে এইখানে 7 দিয়ে যদি কাটি তাহলে কত হচ্ছে, 7 15 105, 2 দুগুণ 4, 5 দুগুণ 10, 5 21 105। তাহলে এইখানে আর কি পাচ্ছি, 3 পাচ্ছে 15, 5 দুগুণ 10, 11 দুগুণ 22। তাহলে আমরা কি কি পেলাম, 2 গুণ 11 গুণ 3 গুণ 21। তাহলে হচ্ছে 3 দুগুণ 6 আর 6 কে 6, 6 দুগুণ 12। এর সাথে যদি আমরা 11 গুণ করি, তাহলে কি পাবো, 126-এর সাথে 11 গুণ করলে গেলে আমরা এইরকম করে ভাবতে পারি, 6, এই দুটো পেয়ার 8, আবার এই দুটো পেয়ার 3, তারপরে 1, তাহলে কত হলো 1 3 8 6। আমরা একক, এগুলোতে পুরোটা একক নিয়ে নেব। কি এইটা হচ্ছে সেমি যদি হয় তাহলে এটা কি হবে, সেমিকে কতবার গুণ করেছি, 2 বার গুণ করেছি, তাহলে এটা কি হয়ে যাবে, বর্গ সেমি। এটা হয়ে যাবে বর্গ সেমি। বর্গ সেমি। 2 নম্বর অঙ্ক আমাদের কি বলেছে, একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য জানতে চেয়েছে। তো বলটির ব্যাসের দৈর্ঘ্য জানতে চেয়েছে, আমরা যদি ধরি বলটির ব্যাসার্ধ কত, 8 সেমি। তাহলে বলটির সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, মানে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বলটির সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, এটা কি হবে, বর্গ সেমি। এইবার আমাকে বলেছে যে 1 বর্গ সেমি 17.50 টাকা হিসাবে, 1 বর্গ সেমি 17.50 টাকা হিসাবে, মানে 1 বর্গ সেমিতে একটা চামড়ার বল আছে। তো চামড়ার বল যদি এরকম হয় তাহলে নিশ্চয়ই বলটাকে, এই যে চামড়ার বলটা বলছে যে একটা চামড়ার বল তৈরি করতে, তো চামড়ার বলটা এইটা হচ্ছে চারপাশের একটা চামড়ার বল তৈরি করতে বলেছে। তো চামড়ার বলটা মানে হচ্ছে যে এই যে চারপাশের কথা বলা হচ্ছে, তাহলে চারপাশের যদি কথা বলা হয় তাহলে আমরা কি করে পাবো, চারপাশের যদি কথা বলা হয় তাহলে আমরা কি করে পাবো, এর ক্ষেত্রফল বোঝাতে চাইছে, পুরোটার বক্রতলের ক্ষেত্রফল। তাহলে 1 বর্গ সেমিতে কত খরচ হয়, 1 বর্গ সেমিতে খরচ হয় কত, 17.50 টাকা। তাহলে অতএব 4 পাই আর স্কোয়ার বর্গ সেমিতে কত খরচ হবে, 4 পাই আর স্কোয়ার বর্গ সেমিতে খরচ হয় কত, নিশ্চয়ই বেশি হবে। 1-এ 17.5 টাকা খরচ, 17.50 টাকা খরচ হচ্ছে, তাহলে 4 পাই আর স্কোয়ার বর্গ সেমিতে বেশি হবে। তাহলে 4 পাই আর স্কোয়ার গুণ 17.50 এত টাকা। তো এই যে পুরো যে চামড়ার বলটা তৈরি করতে যে টাকাটা পেলাম, সেই টাকাটাই আমাকে কত বলে দিয়েছে, 431.20। তাহলে আমি এখন প্রশ্ন থেকে কি বলতে পারবো, তাহলে প্রশ্নানুসারে 4 পাই আর স্কোয়ার গুণ 17.50 সমান সমান কত, 431.20। তাহলে বা 4 পাইয়ের মান কত, 22/7 ইন্টু আর স্কোয়ার। এই 17.50টা এখানে কি আছে, গুণ আছে, এদিকে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 20 বাই কত, 17.50। ঠিক দশমিক সমান ঘরে আছে, একই ঘর আগে, এখানেও 2 ঘর আগে, এখানেও 2 ঘর আগে, তাহলে এখানে 0 কেটে গেল। তাহলে বা 4, এইটাকে আমরা যদি ভাবি আর স্কোয়ার ইকুয়াল টু, এখানে কি কি পড়ে থাকলো, 4312/175 ইন্টু এখানে কত পড়ে থাকলো, এই যে নিচে যেটা আছে সেটা কোথায় যাচ্ছে, ওপরে, আর ওপরেরগুলো কোথায় আসবে, নিচে। তাহলে 4 ইন্টু 22। তাহলে এইখানে যদি আমরা ভাগ করি, 7 দুগুণ 14, 5 7 35। আচ্ছা, এইখানে যদি আমরা ভাগ করি 2 দিয়ে, তাহলে এখানে কত হচ্ছে, 2 দুগুণ 4,
2 একে 2, 5 দুগুণ 10, 6 দুগুণ 12। এখানে যদি আমরা 11 দিয়ে ভাগ করতাম এইটাকে, তাহলে কত হতো? এইটাকে যদি 2, 1, 5, 6কে 11 দিয়ে যদি ভাগ করতাম তাহলে কত হতো? 11কে 11, কত থাকলো? 10 থাকলো 105, 9 11 99, কত থাকলো? 66, 6 11 66। তাহলে এইখানে কত হলো? বা আর স্কোয়ার ইকুয়াল টু 196 বাই 4 25 100। তাহলে বা আর ইকুয়াল টু কত হবে? আর ইকুয়াল টু রুট ওভারের মধ্যে 196 বাই 100। তাহলে এইখানে কি হবে? এটা নেগেটিভ কেন হলো না? কারণ এটা আমরা কি বের করছি? ব্যাসার্ধ বের করছি। ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে অতএব আর সমান সমান এখানে কত হবে? 14/10, মানে কি 1 ঘর আগে দশমিক বসবে। তাহলে এই যে 1 ঘর আগে দশমিক বসালাম, তাহলে এইটা হচ্ছে আমার ব্যাসার্ধ। আমাকে বের করতে কি বলেছিল? আমাকে বের করতে বলেছিল ব্যাস। তাহলে অতএব বলটির ব্যাসের দৈর্ঘ্য, বলটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে? এটা তো ব্যাসার্ধ, তাহলে কি হয়? ব্যাস সমান সমান 2 গুণ ব্যাসার্ধ, তাহলে 1.4। এত একক কি ছিল? সেমি, তাহলে 2.8 সেমি। পরের অঙ্ক কি বলেছে? 3 নম্বর, স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য, মানে একটা নিডেড বল যেটা ভর্তি আমাদের স্কুলে যে একটা ডাম্বেল আকৃতির যে বলগুলো থাকে সেই বলটার কথা বলা হচ্ছে। বলছে স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় সেই বলটির ব্যাসের দৈর্ঘ্য কত? সেই বলটির ব্যাসের দৈর্ঘ্য কত? 7 সেমি। তাহলে বলটির ব্যাসার্ধ কত হবে? বলটির ব্যাসার্ধ ঠিক অর্ধেক হবে, তাহলে কত হবে? 7/2 সেমি। এবার বলছে বলটিতে কত ঘন সেমি লোহা আছে। তো কত ঘন সেমি মানে এই যে যদি এটা একটা বল হয় তাহলে বলটার মধ্যে কত ঘন সেমি, মানে পুরোটা এই ভেতরের জায়গাটা জানতে চাইছে। গোলকটার ভেতরে মানে কতটা জায়গা জুড়ে আছে, তার মানে কি বের করতে বলেছে? গোলকটার আয়তন বের করতে বলেছে। 3Dতে আমরা এইটা কিন্তু আমরা মনে হচ্ছে বৃত্ত দেখতে, কিন্তু আমরা যদি 3Dতে ইমাজিন করি তাহলে আমরা কী পাবো? একটা ঠিক বলের মতো, যেমন আমরা দেখালাম একটু কিছুক্ষণ আগে। তাহলে বলটির আয়তন 4/3 পাই আর কিউব। আর কত? আরটাই হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এখানে কত হবে? 7/2 তার হোল কিউব, এত ঘন সেমি। 4/3 ইন্টু পায়ের মান কত? 22/7 ইন্টু 7/2 কবার হবে? 3 বার, তাহলে 7/2 গুণ 7/2 গুণ 7/2। বাইরে কী ছিল? ঘন সেমি ডট ডট। তাহলে এইখানে 7 7 কাটা, এইখানে 2 দুগুণ 4 আর এই 2 কাটা, তাহলে আমাদের কি পড়ে যাচ্ছে? আর এইখানে কাটা যাচ্ছে 2 একে 2, 11 দুগুণ 22। তাহলে এখানে কি কি পড়ে থাকলো? 7 7 49 আর 49 আর 11 গুণ আমরা এক্ষুনি দেখলাম, এই যে 9 9 4 13 3 হাতে থাকলো 1, 4 1 5, তাহলে কত পাচ্ছি? 5 3 9/3। তাহলে এইটাকে আমাদের মিশ্র ভগ্নাংশে যদি পরিণত করি তাহলে কী হচ্ছে? 1 2 23 3 7 21 2 29 3 9 27, তাহলে কত হচ্ছে? 2/3। তাহলে কত ঘন সেমি লোহা আছে? তাহলে বলটিতে 179 এত গুণ 2/3 এত ঘন সেমি লোহা আছে। 4 নম্বর অঙ্ক কি বলেছে? বলছে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত হবে। তো একটা নিরেট গোলক আছে। নিরেট গোলক মানে কি? নিরেট গোলক বলতে আমরা কি বুঝি? একটা ভর্তি গোলক। তো ভর্তি গোলকটা যদি আমরা জলের মধ্যে ডুবিয়ে দিই তাহলে কি পাবো? এই যে যতটা এই জায়গাটা ধারণ করেছিল ঠিক ততটা জলই কি হবে? অপসারিত হবে। তার মানে আমাকে কার কথা বলা হচ্ছে? এই গোলকটার আয়তনের কথা বলা হচ্ছে।
কি বললাম, এই যে গোলকটা যদি আমরা একটা কি বলেছে যে নিরেট গোলক জলে সম্পূর্ণ যদি নিমজ্জিত করা হয়, তাহলে ঠিক এই যে যতটা জায়গা এ নেবে ঠিক ততটা পরিমাণ জল অপসারিত হবে। তার মানে এই যতটা জায়গা নেবে মানে কি, এই বলটার কি আয়তন, এই বলটার আয়তন বের করতে বলেছে। তাহলে আমাকে নিরেট গোলকের কি দেওয়া আছে, তাহলে নিরেট গোলকের গোলকটির ব্যাস কত দিয়েছে, 28 সেমি। তাহলে ব্যাসার্ধ নিশ্চয়ই পাবো, 28/2, তাহলে কত হচ্ছে 14 সেমি। এবার বলেছে যে পরিমাণ জল অপসারিত হবে, তার মানে কি বললাম, নিরেট গোলকটি ঠিক যতটা জায়গা নেবে ঠিক ততটা পরিমাণই জল অপসারিত হচ্ছে। তাহলে যতটা জায়গা নেবে মানে কি, যে যতটা জায়গা ধারণ করছে তার মানে কি বোঝাচ্ছে, ওটা বস্তুটার আয়তন, মানে গোলকটির আয়তন। তাহলে নিরেট গোলকটির কী বের করতে হবে, আয়তন বের করতে হবে। তাহলে আমরা আয়তন যদি বের করি তাহলে কি ফর্মুলা কী ছিল, 4/3 পাই আর কিউব মানে কি 14 তার কিউব, এত ঘন সেমি। তাহলে এখানে 4/3 পাই মানে কি 22/7, 14 কতবার পাবে, 14 গুণ 14 গুণ 14। তাহলে এইখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে, 7 দুগুণ 14, আর কি হবে এখানে, তাহলে এখানে কত হচ্ছে 14 14 196, আর এখানে কত হচ্ছে 8 8 দুগুণ 16, মানে এইখান থেকে আমি এই দুইটাকে নিয়ে নিলাম, 2 দুগুণ 4 4 4 16, তাহলে কত হচ্ছে 696 6 হাতে রাখলো 9 9 144, 144 আর 6 50, 153 3 হাতে রাখলো 15, 16 কে 16 আর 5 21 আর 10 31, গুণ কত বলেছিল 11। তাহলে এইখানে কি হবে 6 6 আর 3 9, 3 আর একে 4 3 আর একে 4 আর এখানে 3, তাহলে কত পড়ে থাকলো 3 4 4 96/3। তো এইটাকে আমরা যদি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কি পাবো, 3 একে 3 4 3 একে 3, তারপরে কত নামলো 14 3 4 12 3 9 27 2 6, তারপরে কত যাবে 3 8 24, তাহলে কত হলো 2 3, তাহলে উত্তর কত লিখব, তাহলে কত ঘন সেমি লোহা আছে, তাহলে নিরেট গোলকটিতে কত ঘন সেমি লোহা আছে, 11498 এত পূর্ণ এত ঘন সেমি লোহা আছে। নেক্সট অঙ্ক কি বলেছে, 5 নাম্বার, আমাদের 5 নাম্বার অঙ্ক বলেছে যে কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধ দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে, কি বলেছে 7 সেমি থেকে 21 সেমি। তাহলে প্রথমে গোলকটির ফোলাবার আগে বেলুনটির ব্যাসার্ধ কত 7 সেমি, এবার আমাকে বলেছে যে পূর্বের মানে আগে, তাহলে পূর্বের সমগ্রতলের ক্ষেত্রফল আর পরের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে ফোলাবার আগে মানে পূর্বে বেলুনটির ক্ষেত্রফল কত হচ্ছে, অর্থাৎ সমগ্রতলের ক্ষেত্রফল, কত হচ্ছে 4 পাই আর স্কোয়ার, এত বর্গ সেমি। তাহলে এইখানে ক্যালকুলেশন করে, আচ্ছা আমরা এটা করবো না ক্যালকুলেশন, তাহলে ফোলাবার পরে বেলুনটির ব্যাসার্ধ কত 21 সেমি,
তাহলে ফোলাবার পরে বেলুনটির সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে? সমগ্র তলের ক্ষেত্রফল কত? 4πr²। এত বর্গ সেমি। আমাকে কি বলেছিল? পূর্বের আর পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে অতএব পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? 4π7r² is to 4π ইন্টু 21r²। তাহলে আমরা এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি 4π কেটে যাচ্ছে, তাহলে কি কি পড়ে থাকছে? 7 × 7 is to 21 × 21। তাহলে এইখানে কি আছে? 7 × 7 মানে 7 দিয়ে এখানে ভাগ করলে গেলে কত হলো? 7 × 7, আর এখানে কত হলো? 3। এইখানে কত হলো? 7 × 7, আর এখানে 3। তাহলে কত? 6 নম্বর অঙ্ক বলছে অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে এত বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত? বলেছে যে বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য, বলছে একটা অর্ধ গোলাকৃতি বাটি আছে। তাহলে বাটিটা কীরকম হবে? ঠিক এইরকম দেখতে হবে। নিশ্চয়ই এইটা পুরোটা ঢাকা হবে না, বাটি তো পুরোটা খোলা হবে। তাহলে এইটা পুরোটা যদি একটা গোলক হয়, তাহলে এইটা কি? এটা একটা অর্ধগোলক বোঝাতে চাইছে। এইটার কথা বলেনি, এইটার কথা বললে কিন্তু একটা আলাদা জিনিস আসতো, সেটা আমি পরে বলবো। এই যে এই পোর্শনটা বলেছে তার মানে কি? ঠিক অর্ধেকটা। তাহলে আমাকে বাটিটির, আমি ধরে নিচ্ছি, বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত ধরলাম? 2r সেমি। তাহলে বাটিটির, তাহলে অর্ধগোলাকৃতি বাটিটি আমি এখানে অ্যাড করে দিচ্ছি কি? অর্ধ গোলাকৃতি বাটিটির ক্ষেত্রফল কত? 2πr²। এটা হচ্ছে ব্যাস, তাহলে এখানে কি হবে? r², এত বর্গ সেমি। তাহলে প্রশ্নে আমাকে এইটাই বলে দিয়েছে এই 2πr² কতটা? 127/2/7। তাহলে প্রশ্নানুসারে 2πr² সমান 127 কত? 2/7। তাহলে আমরা এখানে যদি গুণ করি তাহলে কত হচ্ছে? 7 7 49, 9 হাতে থাকলো 4, 7 × 84, আর 4 88, আর এখানে যোগ 2, তাহলে কত হচ্ছে? বা 2 × 22/7 গুণ r² ইকুয়াল টু 800, যোগ করলে কত হলো? 891। তাহলে এখানে কত হচ্ছে? 891/7। তাহলে বা r² ইকুয়াল টু 891/7। আর এখানে নিচেরগুলো কোথায় যাবে? উপরে, মানে ভাগ আছে, এদিকে গেলে কি হচ্ছে? গুণ হচ্ছে। আর এইখানে এই গুণগুলো কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, মানে উপরে আছে নিচে হয়ে যাবে। 7 7 কাটা। তাহলে এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি 1 আছে, তাহলে 2 দিয়ে ভাগ যাবে না, তাহলে 11 দিয়ে যদি ভাগ করি আমরা, 8 11 কত? 88, 11 1 11। তাহলে বা r² ইকুয়াল টু তাহলে কত হবে? r² ইকুয়াল টু এই পুরোটা, তাহলে r ইকুয়াল টু কি হবে? পুরোটার বর্গমূল, তাহলে 81/2 × 2। তাহলে অতএব r সমান 81 বর্গমূল কত? 9, আর এই দুটো 2 এর জন্য একটা 2, তাহলে কত হলো? 9/2। এবার আমাকে বলেছিল যে বাটিটির মুখের ব্যাসার্ধ, তাহলে উত্তর বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য, বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত হবে? 2r এত সেমি। তাহলে কত হচ্ছে? 9 সেমি। 7 নম্বর অঙ্ক বলছে একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 2.1 সেমি।
তাহলে ব্যাস বলে দিয়েছে ওই গোলকটিতে কত ঘন সেমি লোহা আছে এবং ওই লোহার গোলকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আমাকে এই ক্ষেত্রে কী বের করতে হবে? এই ক্ষেত্রে আমাকে 4/3 পাই আর কিউব, তার মানে কত হবে 2.1/2 তার হোল কিউব, এইটা বের করব আমরা। এটার অ্যান্সার কত আসছে? তারপরে বলেছে বক্রতলের ক্ষেত্রফল, তার মানে কি বক্রতলের ক্ষেত্রফল মানে 4 পাই আর স্কোয়ার, তাহলে আর কত 2.1/2 তার স্কোয়ার। তাহলে এটার ক্যালকুলেশন